আচ্ছা, তো ডমিনেন্ট কাস্ট সম্পর্কে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিলেবাসের ডমিনেন্ট কাস্ট কনসেপ্টের সম্পর্কে আমরা জানবো সেটা কি এবং সেটা কিভাবে রেলেভেন্সি রয়েছে, আজকের দিনে তাৎপর্যটা কোথায়, এবং তিনি রামপুরা গ্রামে স্টাডি করার সময় বা যে ডমিনেন্ট কাস্ট সম্পর্কে ধারণা দিয়েছেন সেটা একটু ইন ডিটেলস জানবো। হ্যাঁ, তো ডমিনেন্ট কাস্ট সম্পর্কে আমরা প্রথমে একটা বেসিক ধারণা আমাদের আছে, আমরা আগে পড়ে এসেছি, তো আমরা সেটাই জেনে নেবো। হ্যাঁ, যে আমি তোমাদের একটু বলবো, তোমরা নিজের মতো করে বলো ডমিনেন্ট কাস্ট বিষয়টা কি। আমি ফিচার্স ধরে ধরে আজকে আমি বলবো না, হ্যাঁ আমি ফিচার্স ধরে বলবো না, এই করতে যখন আমি পড়াবো তার মধ্যে ফিচার্স গুলো চলে আসবে, কিন্তু তোমাদের কি ধারণাটা আছে সেগুলো আমি একটু শুনে নেবো। রিজু বলো তো। রিজু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না রিজু। আচ্ছা, ইন্দ্রাণী বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, ডমিনেন্ট কাস্ট কনসেপ্ট সম্পর্কে তোমার কি মনে আছে, কি জানো বলো সেটা। স্যার সমাজে পিছিয়ে পড়া যারা তাদেরকেই তো বলে। সমাজে পিছিয়ে পড়াটা ডমিনেন্ট কাস্ট? উল্টো কথা বলছো, কে বলতে পারবে? স্যার বলবো। বলো। স্যার এমএন শ্রীনিবাস রামপুরা গ্রামে ডোমিনেন্ট মানে রামপুরা গ্রামের গবেষণার সময় তিনি ডোমিনেন্ট কাস্টের ধারণাটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ডোমিনেন্ট কাস্ট তাদের বলা হয় যেসব যেসব আধিপত্যশীল জাতি বা কাস্ট তখনই তখনই আধিপত্যশীল হয়ে উঠবে যখন সেই জাতের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা থাকবে এবং স্থানীয় জাত কাঠামোয় তারা উচ্চ স্থানে থাকবে এবং সংখ্যাধিক্য থাকবে। এছাড়া যেরকম কিছু জায়গার উপর তিনি করেছিলেন সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রেড্ডি, কেরালার নায়ার, এসব জায়গায় তিনি গবেষণা করেছিলেন এবং এই বলেছেন। তিনি গবেষণা করেছিলেন বেসিক্যালি মাইশোর সিটিতে, হ্যাঁ মাইশোর সিটির কাছে, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। তোমার রামপুরে যে গ্রাম, তার উপর হুম। গবেষণা করেছিলেন। আচ্ছা, প্রথমত বলে নেই যে এই এই যে শ্রীনিবাসের যে আলোচনা রবীন্দ্রনাথ কার সম্পর্কে ধারণা, তিনি এটা তিনি মূলত রামপুরা গ্রামের উপর যে স্টাডি করেছিলেন সেই স্টাডি থেকে আমরা এই কনসেপ্টের কথা জানতে পারি। আমরা তার রিমেম্বার্ড ভিলেজ নামক যে বই, সেই বইয়ে কনসেপ্টের কথা আমরা জানি। রিমেম্বার্ড ভিলেজ বইটার নাম কেন হয়েছিল আমি তোমাদের বলেছিলাম। তিনি তার সমস্ত তথ্য রামপুরা গ্রামে যে দীর্ঘদিন স্টাডি করেছিলেন সেকেন্ড বার গিয়ে, তার সম্পূর্ণ তথ্য তার যেখানে রাখা ছিল সেই তথ্য পুড়ে যায় একটা দুর্ঘটনায়, সমস্ত আগুন লেগে যায়, হ্যাঁ সমস্ত তথ্য ডেটা নষ্ট হয়ে যায়, এবং পরবর্তীকালে তিনি মনে করে করে এইগুলো লিখেছিলেন। তার কোনো তথ্যগুলো যেহেতু পুড়ে গিয়েছিল, তার যেটুকু মনে ছিল স্মৃতি থেকে তিনি এই বই লিখেছিলেন, সেজন্য তার নাম হচ্ছে দ্য রিমেম্বার্ড ভিলেজ। হ্যাঁ, তো প্রথমত বলে রাখি রামপুর হচ্ছে হাইপোথেটিক্যাল গ্রাম একটা। হ্যাঁ, যে তোমরা জানো যে যখন যে কোনো সার্ভেতে যে গ্রামের নাম শহরের নাম উল্লেখ করা হয় সেগুলো বেসিক্যালি হাইপোথেটিক্যাল নাম। হাইপোথেটিক্যাল বলতে এগুলোর রিয়েলিটিতে রামপুরা নামক কোনো গ্রাম নেই। কারণ এই মানে তুমি যখন কোনো সার্ভে রিপোর্ট, কোনো একটা সার্ভে করা হচ্ছে বা তার গ্রামের সম্পর্কে শহরের সম্পর্কে লেখা হচ্ছে, তখন সবসময় সে নামগুলো বা কোনো ব্যক্তির উপর ইন্টারভিউ মানে ব্যক্তির নাম সবসময় হাইড করা হয়, তাদের একটা হাইপোথেটিক্যাল নাম দেওয়া হয়। কারণ না, আমরা রিসার্চে সবসময় তো ভালো কিছু লিখি না, ভালো মন্দ তুমি যেটা অবজার্ভ করছো তুমি যেটা পেয়েছো সমস্ত লিখেছি, তো তাই প্রাইভেসি মেনটেনের জন্য আমরা গবেষক সেগুলো সবসময় করে থাকেন। যেটা এথিক্স অফ রিসার্চ তোমরা পড়েছো। তো এই ডোমিনেন্ট কাস্টের ধারণা তারা রামপুরা গ্রামে যে সমীক্ষা সেখানে তিনি দিয়েছিলেন, এবং
একটা বিতর্ক থাকে যে যে শ্রীনিবাসের ডোমিনিয়ন কাস্টের যে ধারণা সেটা বেসিক্যালি ইভান্স পিচার্ডসের ধারণা থেকে নেওয়া, কিন্তু পরবর্তীকালের দিকে দেখাচ্ছেন যে ইভান্স পিচার্ডের যে ডোমিনেন্সের ধারণা এবং শ্রীনিবাস যে ধরনের ডোমিনেন্সের কথা বলছেন দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। শ্রীনিবাস নিজে দেখিয়েছেন যে দুটোর মধ্যে কোনো লিগ নেই, সেখান থেকে নেওয়া নয়, এটা একেবারে শ্রীনিবাসের নিজস্ব কনসেপ্ট। তো ডোমিনেন্ট কাস্ট সম্পর্কে আমরা আগেই পড়েছি যে আমরা কোনো একটা কাস্টকে ডোমিনেন্ট হবে তখনই যখন তার কয়েকটা আমরা পয়েন্ট আমরা জানি। একটা হচ্ছে নিউমেরিক্যালি ওভার আদার কাস্ট, অর্থাৎ যখন তারা সংখ্যাধিক্য থাকবে সেই গ্রামের বা সেই অঞ্চলের অন্যান্য যে কাস্টগুলো রয়েছে তাদের তুলনায় সংখ্যাধিক্য হবে, সংখ্যায় বেশি থাকবে, এবং তাদের কাছে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার থাকবে, ইকোনমিক এবং পলিটিক্যাল পাওয়ার থাকবে। এ লার্জ পাওয়ারফুল কাস্ট ক্যান বি মোর ইজিলি ডোমিনেন্ট ইন দ্য পজিশন অফ দ্য, এবং এই যে একটা বৃহৎ একটা মানে ইকোনমিক এবং পলিটিক্যাল পাওয়ারফুল একটা কাস্ট খুব সহজেই ডোমিনেন্ট কাস্ট হয়ে যাবে যদি সেই সেখানকার যে কাস্ট হায়ারার্কি সেখানে যদি তুলনামূলক একটু উপরের স্থানে থাকে, ঠিক আছে, এবং অবভিয়াসলি ল্যান্ড থাকবে, ল্যান্ডের মালিকানা থাকবে। তাহলে একটা হচ্ছে তোমার নিউমেরিক্যালি স্ট্রং হবে, সংখ্যাধিক্য থাকবে, জমির মালিকানা থাকবে, ইকোনমিক এবং পলিটিক্যাল পাওয়ার থাকবে, এবং স্থানীয় যে জাত কাঠামো সেখানে একটু উপরের দিকে হবে। ক্লিয়ার? এটা আমরা ডোমিনেন্ট কাস্ট সম্পর্কে যদি একটা বেসিক ধারণা আমরা এই 4-5টা পয়েন্ট আমরা বলতে পারি, তো এইগুলো আমরা জানি, তোমরা পড়ে এসেছো যে স্থানীয় জাত কাঠামো একটা মোটামুটি উপরের দিকে হবে, তার হ্যাঁ একেবারে উপরের দিকে না হলেও মোটামুটি উপরের দিকে হবে। কিন্তু উপরের যে ধারণাগুলো রয়েছে সেখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট মিসিং রয়েছে, যেটা শ্রীনিবাস উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ এডুকেটেড পার্সনস ইন এ কাস্ট। সেই কাস্টে কতজন এডুকেটেড পার্সন আছে ডোমিনেন্ট কাস্টের ক্ষেত্রে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যে যে কাস্ট ডোমিনেন্ট হচ্ছে, যে সংখ্যাধিক্য রয়েছে, ইকোনমিক পাওয়ার রয়েছে, পলিটিক্যাল পাওয়ার রয়েছে, এর সাথে আরেকটা ক্রাইটেরিয়া যুক্ত রয়েছে, সেটা হচ্ছে নাম্বার অফ এডুকেটেড পার্সনস ইন দ্য কাস্ট, ইন এ কাস্ট, অ্যান্ড দ্য অকুপেশন দে পারসিউ, এবং তাদের পেশাটা কি, যে সেই কাস্টে কতজন এডুকেটেড রয়েছে, কতজন শিক্ষিত ব্যক্তি রয়েছেন, এবং তাদের পেশা কি। বিশেষ করে তারা ওয়েস্টার্ন শিক্ষা শিক্ষিত হয়েছে কিনা এবং মডার্ন সেকুলার পেশাগুলো গ্রহণ করেছে কিনা, অর্থাৎ কাস্ট বেসড যে অকুপেশন সেখান থেকে বেরিয়ে তারা কোনো আধুনিক পেশাতে যুক্ত হয়েছে, যেগুলোকে সেকুলার আমরা অকুপেশন বলতে পারি। ঠিক, অর্থাৎ অর্থাৎ ডোমিনেন্স হওয়ার জন্য বা একটা কাস্টের ডোমিনেন্স হয়ে ওঠার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এডুকেশন অ্যান্ড নন ট্র্যাডিশনাল অকুপেশন। নন ট্র্যাডিশনাল বলতে কাস্ট বেসড নয়, যেটা যেটা নন কাস্ট, যেটা সেকুলার। কেউ হয়তো পড়াশোনা করে উকিল হচ্ছে, কেউ পড়াশোনা করে ডাক্তার হচ্ছে, কেউ টিচার হচ্ছে, এগুলোর সাথে কাস্টের কোনো সম্পর্ক নেই, এগুলো হচ্ছে নন ট্র্যাডিশনাল অকুপেশন, মডার্ন অকুপেশন বলছি আমরা। কেউ কোনো কোনো ম্যানেজার হচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই সময় দেখা যাচ্ছে প্রত্যেক কাস্টই, এটা কিন্তু প্রত্যেক কাস্টের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্স হয়ে দাঁড়িয়েছিল যে সেই কাস্টে কতজন এডুকেটেড পার্সন রয়েছে। প্রত্যেক কাস্ট চাইতো যে তার কাস্টের মানুষ শিক্ষিত হয়ে উঠুক, তারা নন ট্র্যাডিশনাল অকুপেশন গ্রহণ করুক। এইগুলো ডোমিনেন্সের জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা বা ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবং শ্রীনিবাস বলছেন এই যে উপরে পয়েন্টগুলো বললাম আমরা, যে নিউমেরিক্যালি তারা স্ট্রং হবে, ল্যান্ডের অধিকার থাকবে, ইকোনমিক পলিটিক্যাল পাওয়ার থাকবে, কাস্ট হায়ারার্কিতে তারা খুব নিচে থাকবে না, যে লোকাল কাস্ট হায়ারার্কি রয়েছে সেখানে তারা খুব নিচে থাকবে না, এবং মডার্ন এডুকেশন থাকবে, এর অর্থাৎ এডুকেটেড পিপল হবে, নন ট্র্যাডিশনাল অকুপেশন গ্রহণ করবে। অনেক সময় এই সবগুলো একসাথে দেখা যায় না, যে একটা কাস্ট সে এই এই সমস্ত পয়েন্টগুলো একসাথে হোল্ড করতে পারে না, কিন্তু বা যদি ম্যাক্সিমাম পয়েন্টটায় বা ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলো যদি সে হোল্ড করতে পারে, ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলো অধিকারী সে যদি হয়, তাহলে কিন্তু সে কাস্ট ডোমিনেন্ট হয়ে উঠতে পারে, সেটাকে ডিসিসিভ ডোমিনেন্ট বলছে। যখন একটা কাস্ট ডোমিনেন্স হওয়ার জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন, যেগুলো আমরা কথা বললাম, যে একটা হচ্ছে নিউমেরিক্যালি স্ট্রং, একটা হচ্ছে তোমার
ল্যান্ডের ওনারশিপ, একটা হচ্ছে ইকোনমিক পলিটিক্যাল পাওয়ার, একটা কাস্ট হায়ারার্কিতে তুলনামূলক উঁচু পজিশন এবং মডার্ন এডুকেশন, এগুলোর মধ্যে ম্যাক্সিমামটা যদি থাকে তখন সেটাকে ডিসিসিভ ডোমিনেন্ট কাস্ট বলা হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ অনেক সময় দেখা যায় একটা কাস্ট, যেমন ধরো রামপুরা গ্রামে যারা পিজেন্ট, তারা নিউমেরিক্যালি স্ট্রং, তারা সংখ্যার দিকে অনেক বেশি, তারা জমির অধিকার রয়েছে। দেখা যাচ্ছে যে রামপুরা গ্রামে তোমার সব থেকে নিউমেরিক্যালি বিগেস্ট কাস্ট হচ্ছে পিজেন্ট, যারা তাদের সংখ্যা আছে 735, সেপার্ড তারপর রয়েছে তারা 235, মুসলিম ছিলেন 179 এবং আনটাচেবল 125, অর্থাৎ সংখ্যাধিক্য ছিল 735। তাদের ইকোনমিক পলিটিক্যাল পাওয়ার ছিল এবং তাদের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েটও ছিল, যেখানে দেয়ার ওয়ার 3 প্রিজন গ্র্যাজুয়েট। সে গ্রামে তখনকার দিনে 3জন প্রিজন গ্র্যাজুয়েট ছিল, মানে 1952 সালের কথা, তখনকার সময়, তখন সার্ভে করেছিলেন। অর্থাৎ তাদের লিটারেসি সংখ্যা কিন্তু, লিটারেট পিপলের সংখ্যা কিন্তু অন্যান্য কাস্টের তুলনায়, এবং তারা এর ফলে তারা সহজেই কিন্তু ডিসিসিভ ডোমিনেন্ট কাস্ট হয়ে উঠেছিল। কাস্ট হায়ারার্কি তাদের হাপার পজিশন না থাকা সত্ত্বেও, কাস্ট হায়ারার্কিতে কিন্তু তারা সবসময় ব্রাহ্মণদের নিচে ছিল, কিন্তু থাকা সত্ত্বেও বাকি যেহেতু অন্যান্য সমস্ত কম্পোনেন্ট গুলো ছিল, তাই তারা সহজেই ডোমিনেন্ট কাস্ট হয়ে উঠেছিল। অর্থাৎ একটা কাস্ট ডোমিনেন্স হয়ে ওঠার জন্য যে পয়েন্টগুলো বললাম, তারা ম্যাক্সিমামটাই যদি হোল্ড করে বা সবগুলো যদি হোল্ড করে, অনেক সময় দেখা যাচ্ছে যে সবগুলো সে হোল্ড করতে পারছে না। তার ল্যান্ড রয়েছে, তার নিউমেরিক্যাল স্ট্রেংথ রয়েছে, তার ইকোনমিক পলিটিক্যাল পাওয়ার রয়েছে, তার তার মডার্ন এডুকেশন রয়েছে, কিন্তু যে রিচুয়াল স্ট্যাটাস, যে কাস্টের যে লোকাল হায়ারার্কি, সেই হায়ারার্কির আপার পজিশন নেই, কিন্তু না থাকা সত্ত্বেও সে কাস্ট কিন্তু বাকি সমস্ত ক্রাইটেরিয়ার কারণে সে কিন্তু ডোমিনেন্ট কাস্ট হিসাবে ওই অঞ্চলে পরিগণিত হবে। কারণ তার কাছে ল্যান্ড রয়েছে, নিউমেরিক্যাল স্ট্রেংথ রয়েছে। কারণ তিনি দেখাচ্ছেন যে পিজেন্ট যারা যারা বেসিক্যালি রামপুরা গ্রামের ডোমিনেন্ট কাস্ট, হ্যাঁ, তারা কিন্তু নিউমেরিক্যালি নট ভেরি হাই, তারা নিউমেরিক্যালি খুব বেশি, বা নিউমেরিক্যালি বলছি, রিচুয়ালি কিন্তু তাদের রিচুয়াল স্ট্যাটাস কিন্তু খুব উঁচু নয়। অর্থাৎ কাস্টের যে হায়ারার্কি, কাস্ট বেস যে পজিশন, সেখানে কিন্তু তারা উচ্চ পজিশনে থাকতো না, আবার তারা খুব নিচু পজিশনেও নয়, খুব, অর্থাৎ একটা গ্রামে শ্রীনিবাস এটাও মেনশন করেছেন যে একটা গ্রামে যদি মনে করো আনটাচেবল যারা, তাদের সংখ্যা সব থেকে বেশি, আনটাচেবলটা কিন্তু কোনোদিনও ডোমিনেন্ট কাস্ট হতে পারবে না বা হতো না। অর্থাৎ ডোমিনেন্ট কাস্টের ক্ষেত্রে যেমন একটা সেকুলার বিষয় রয়েছে, যেমন এখানে রিচুয়াল স্ট্যাটাস খুব বেশি ইম্পর্টেন্স পাচ্ছে না, আবার অর্থাৎ আবার অন্যদিকে একটা কিন্তু কাস্ট ব্যারিয়ারও রয়েছে, যে কি ব্যারিয়ারটা না, আনটাচেবল যারা, তারা কিন্তু কখনোই ডোমিনেন্স কাস্ট হতে পারবে না। অর্থাৎ একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে, অর্থাৎ কনসেপ্টের মধ্যে একটা, এই একদিকে সেকুলার বিষয়গুলো ইম্পর্টেন্স পাচ্ছে, সেকুলার বিষয় বলতে যেগুলো নন কাস্ট এলিমেন্ট, নিউমেরিক্যালি স্ট্রেংথ এরা নন কাস্ট এলিমেন্ট, মডার্ন এডুকেশন নন কাস্ট এলিমেন্ট, ইকোনমিক পলিটিক্যাল পাওয়ার নন কাস্ট এলিমেন্ট, তার সাথে সাথে আবার কিন্তু কাস্টও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ আনটাচেবলটা কিন্তু একেবারে যারা নিচে রয়েছে, তারা কিন্তু কখনোই ডোমিনেন্ট কাস্ট হতে পারছে না। ঠিক আছে? এবং হ্যাঁ বলো। যদি আনটাচেবলদের মধ্যে মানে যে পয়েন্টগুলো বলা হলো সেই উপরিউক্ত সব পয়েন্টগুলো থাকে, তাতেও এরা হতে পারবে না ডমিনেন্ট কাস্ট। সব পয়েন্টগুলো থাকবে না, আমি পরের আলোচনাতে বলছি যে কিভাবে ডোমিনেন্ট কাস্টটা আনটাচেবলদের মোবিলিটিকে বাধা দেয়। ডোমিনেন্ট কাস্ট একদিকে আমরা দেখবো যে ডোমিনেন্ট কাস্ট তোমার সংস্কৃতি প্রমোট করছে, ঠিক আছে, আবার আরেক থেকে দেখবো ডোমিনেন্ট কাস্ট কিন্তু এই মোবিলিটিকে, আনটাচেবিলিটি যারা রয়েছে তাদের মোবিলিটিকে বাধা দিচ্ছে। আমরা সেটা পরে আলোচনায় আসছি। হ্যাঁ, শ্রীনিবাস দেখাচ্ছেন যে যে এটা সত্যি, তিনি বলছেন হ্যাঁ এটা সত্যি যে পিজেন্টস আর নট রিচুয়ালি হাই, তারা যে রিচুয়ালের দিক থেকে অর্থাৎ কাস্ট হায়ারার্কিতে খুব বেশি উঁচু ছিল না, কিন্তু তাদের কমান্ড, তাদের আদেশ কিন্তু সমস্ত কাস্টে মেনে চলতো, ইভেন ব্রাহ্মিনসরাও। ঠিক আছে? অর্থাৎ
পিজেনরা রিচুয়ালি ব্রাহ্মণদের থেকে উঁচুতে অবস্থান না করলেও ডোমিনেন্ট কাস্ট হওয়ার দরুন তাদের কথা, তাদের কমান্ড, তাদের আদেশ কিন্তু ব্রাহ্মিনসরাও মেনে চলতো। সমস্ত কাস্ট, ইভেন ব্রাহ্মিনসরাও, কারণ ব্রাহ্মিনসরা উঁচু হওয়া সত্ত্বেও তাদের কথা মেনে চলতো। ঠিক আছে? অর্থাৎ দেখো, ডোমিনেন্ট কাস্টের সাথে একটা কিন্তু সেকুলার কনসেপ্টের যোগ রয়েছে। তো এখানে তাহলে কাস্ট ইম্পর্টেন্স পাচ্ছে না। যে আমরা কি জানি যে কাস্ট সিস্টেমে ব্রাহ্মণরা সব থেকে উপরে, ব্রাহ্মণরা কমান্ড করবে, অন্যান্য কাস্টটা মেনে চলবে। কিন্তু এই ডোমিনেন্ট কাস্টের সাথে কিন্তু একটা 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 নন কাস্ট বিষয় কিন্তু জুড়ে যাচ্ছে, একটা সেকুলার বিষয় জুড়ে যাচ্ছে। সেকুলারিজমকে কোনোভাবে কিন্তু প্রমোট করছে ডোমিনেন্ট কাস্ট, সেখানে রিচুয়াল স্ট্যাটাস ইম্পর্টেন্স পাচ্ছে না, ব্রাহ্মণরাও তার কথা মেনে চলছে। অর্থাৎ এতদিন যে গ্রামের রিজিড ব্যাপারটা ছিল বা আমরা যেটা মনে করতাম, সেটা কিন্তু দেখা যাচ্ছে ডোমিনেন্ট কাস্ট কিন্তু সেগুলোকে চ্যালেঞ্জ করছে। ক্লিয়ার? এবং তিনি দেখাচ্ছে এই ডোমিনেন্ট কাস্ট কিন্তু একটা স্ট্যাটিক ধারণাও নয়, যে লাস্ট 50 ইয়ার্স অর্থাৎ 1990s এর প্রথম দিকে তোমার এই রামপুরা গ্রামে কিন্তু ব্রাহ্মিনসরা ডোমিনেন্ট ছিল, তাদের সংখ্যাধিক্য ছিল, তাদের এডুকেশন বেশি ছিল, তাদের ইরিগেটেড ল্যান্ড বেশি ছিল। কিন্তু আস্তে আস্তে এই মডার্ন এডুকেশনের আসার ফল তারা কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন ব্রাহ্মিনসরা গ্রহণ করতে থাকলো, এবং দে আর গ্র্যাজুয়ালি মুভ টু টাউনস and enter the new white collar profession। তারা আস্তে আস্তে গ্রাম থেকে বেরিয়ে শহরে চলে যেতে লাগলো, এবং নতুন হোয়াইট কালার যে প্রফেশন রয়েছে সেগুলোকে তারা গ্রহণ করতে লাগলো, এবং তাদের সমস্ত জমি তখন তারা পিজেনদের দিয়ে দিল, পিজেনরা সেগুলোকে অধিগ্রহণ করতে লাগলো। এইভাবে আস্তে আস্তে 1950s বা 1930s এর পর থেকে কিন্তু তোমার ব্রাহ্মিনসদের যে ডোমিনেন্সটা সেটা আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে পিজেনদের কাছে। কারণ ব্রাহ্মিনসরা মডার্ন এডুকেশন গ্রহণের ফলে তারা কিন্তু গ্রাম ছেড়ে আস্তে আস্তে শহরের দিকে চলে যাচ্ছে, ফলে নিউমেরিক্যালি গ্রামীণদের সংখ্যা কমতে থাকলো, ব্রাহ্মিনদের ল্যান্ড গুলো চলে যাচ্ছে পিজেনদের হাতে, ফলে পিজেনরা ল্যান্ডের দিক থেকে শক্তিশালী হলো, ল্যান্ড থাকায় অটোমেটিক্যালি একটা ইকোনমিক পাওয়ার এলো, পলিটিক্যাল পাওয়ারটা আমি পরে আলোচনা করছি, এবং সাথে সাথে তারা নিউমেরিক্যালি স্ট্রং হলো। অর্থাৎ দ্য ডোমিনেন্স হ্যাজ শিফটেড ফ্রম ব্রাহ্মিনস টু নন ব্রাহ্মিনস ডিউরিং দ্য 1940-48 1940-48 অর্থাৎ 40-50-এর দশকে এই ডোমিনেন্ট কাস্টের যে কাস্টের ডোমিনেন্সের ধারণা সেটা ব্রাহ্মিন থেকে নন ব্রাহ্মিনদের কাছে শিফট করলো। ক্লিয়ার? এবং এই যে মডার্ন এডুকেশন এবং এটা আস্তে আস্তে কিন্তু অন্যান্য কাজটা রিয়েলাইজ করলো যে আমাদের যদি মোবিলিটি প্রয়োজন হয়, আমাদের কাস্ট হায়ারার্কিকে বা আমাদের যে পজিশন, সে পজিশনকে যদি আমাদের মোবিলাইজ করতে হয়, অর্থাৎ আমাদের যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের মডার্ন এডুকেশন গ্রহণ করা প্রয়োজন। এবং ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর একটা নন ব্রাহ্মীণ মুভমেন্ট শুরু হচ্ছে, বিশেষ করে। তো এবং ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর থেকে যে দেখা যাচ্ছে যে যে ওয়ার্ল্ড ওয়ারের পর কি দেখা যাচ্ছে না, যে ম্যাক্সিমাম পোস্ট, গভর্নমেন্ট পোস্টগুলো কিন্তু ব্রাহ্মিনসরা হোল্ড করে আছে। কারণ কি, তখন কিন্তু একমাত্র তারাই উচ্চ শিক্ষিত ছিল, তারাই একমাত্র ওয়েস্টার্ন এডুকেশন গ্রহণ করেছিল, অন্যান্য কাস্টের সে ওয়েস্টার্ন এডুকেশন গ্রহণ করতে পারতো না। এখান থেকে কিন্তু একটা অ্যাজিয়েশন শুরু হচ্ছে ব্রাহ্মিনস এগেনস্টে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকে দেখা যাচ্ছে যখন স্বাধীন হলো, স্বাধীনতার পর যে সরকার বিভিন্ন কাস্টে যে সুযোগ সুবিধা দিচ্ছে, এই সুযোগ সুবিধার ফলে বাকি কাস্টও কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন গ্রহণ করতে লাগলো, এবং ব্রাহ্মিন যে একটা যে রুলস রেগুলেশন ছিল সেগুলোকে তারা চ্যালেঞ্জ করতে লাগলো। অর্থাৎ একটা নন ব্রাহ্মীণ ইন্টেলিজেন্সে তৈরি হচ্ছে লেট 30s একটা নন ব্রাহ্মীণ মুভমেন্ট রেলিভেন্ট হয়ে হচ্ছে আন্ডার দ্য সিচুয়েশন অফ রামপুরা গ্রামে। যে কারণ কি, ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম গভর্নমেন্ট পোস্টগুলো কারা হোল্ড করতো, ব্রাহ্মিনসরা, এবং এটা অন্যান্য কাজটা ধীরে ধীরে রিয়েলাইজ করছে। আস্তে আস্তে নন ব্রাহ্মীণ যে ইউথ তারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে, রিজার্ভেশন গুলো কাজে লাগাচ্ছে। নন ব্রাহ্মীনসরা মেডিকেল স্টুডেন্ট হচ্ছে, টেকনোলজিক্যাল কলেজে পড়ছে,
ফলে তারা কিন্তু গভর্নমেন্ট জবটা আস্তে আস্তে প্রেফারেন্স পাচ্ছে, এবং এই গভর্নমেন্ট জব পাওয়ার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের পজিশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবং শ্রীনিবাস ইন্টারেস্টিংলি বলবেন যে যখন একটা কাস্ট এনজয়স ওয়ান ফর্ম অফ ডোমিনেন্স, যখন একটা কাস্ট এই যে ডোমিনেন্সের যে বিভিন্ন উপাদানগুলোর কথা বললাম, যখন একটা বা দুটো উপাদান সে এনজয় করবে, উপাদানের অধিকারী হবে, তখনই কিন্তু আস্তে আস্তে সে কিন্তু অন্যান্য যে আরো যে উপাদানগুলো সেগুলোকে আস্তে আস্তে কিন্তু ক্যাপচার করা বা অকুপেট করার চেষ্টা করবে। ক্লিয়ার? অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু ডোমিনেন্ট কাস্টের সাথে সংস্কৃতির একটা লিঙ্ক রয়েছে। যখন একটা কাজ নিউমেরিক্যালি স্ট্রং হবে, তাদের কাছে ইকোনমিক পলিটিক্যাল পাওয়ার থাকবে, তারা কিন্তু চেষ্টা করবে যে যে কাস্ট হায়ারার্কিতে আপার পজিশন হোল্ড করার। তারা সাংস্কৃতিক ভ্যালুস গুলো তারা কিন্তু সাংস্কৃতিক ভ্যালু গুলো তারা কিন্তু ক্যাপচার করে, বা তারা সেগুলো মেনে চলে। ফর ইনস্টেন্স, যে লোয়ার কাস্ট তারা শিব পুজো শুরু করছে, কারণ কি না, তারা এই যেহেতু তাদের কাছে দুটো বা তিনটে কম্পোনেন্ট রয়েছে ডোমিনেন্ট কাস্টের, তারা অন্যান্য কম্পোনেন্ট গুলোকে কিন্তু তোমার ক্যাপচার করতে চাইছে, বা অন্যান্য কম্পোনেন্ট গুলো তাদের দক্ষ, তারা কিন্তু সেগুলোকে হোল্ড করতে চাইছে। হোল্ড করার মধ্য দিয়ে তারা ডোমিনেন্স হয়ে উঠতে চাইছে। এবং হোল্ড করছে কিভাবে করবে না, তারা যে যে আপার কাস্টে যে সাংস্কৃতিক ভ্যালু রয়েছে, সাংস্কৃতিক হিন্দুস ভ্যালুস রয়েছে, সেগুলোকে তারা ক্যাপচার করছে। তারা নিরামিষ খাচ্ছে, তারা তিলক পরে হাঁটছে, এবং এই যে শুধুমাত্র আদব কায়দা না, অন্যান্য সমস্ত দিকেও কিন্তু হতে পারে। সে তারা ওদের মতো ব্রাহ্মণদের মতো নিরামিষ খাবার খাচ্ছে, যেটা বললাম, তারা শিবের উপাসনা করছে। তাদের অর্থাৎ সাংস্কৃতিক হিন্দুস যে ওয়ে অফ লাইফ, সেটাকে তারা ফলো করার মধ্য দিয়ে অন্য যে কাস্টের যে হায়ারার্কি, সেটাকেও সেখানে তাদের পজিশনকে হায়ার করতে চাইছে। এবার আমরা এতক্ষণ যে আলোচনাটা বললাম, ডোমিনেন্ট কাস্টের আলোচনা, তারা নিউমেরিক্যালি স্ট্রং হবে, ইকোনমিক পাওয়ার হবে, পলিটিক্যাল পাওয়ার হবে, তারা রিচুয়ালি খুব লো হবে না, মডার্ন এডুকেশন গ্রহণ করবে, পুরোটাই কিন্তু দেখো হিন্দু কাস্টের মধ্যে সীমাবদ্ধ। আনটাচেবলদের কথা কিন্তু এখনো উঠে আসেনি। শ্রীনিবাস বলবেন আনটাচেবলরা কিন্তু এই গ্রুপ মোবিলিটির ক্ষেত্রে একটা অবস্টাকল দেখা যেত। অর্থাৎ একটা নন ব্রাহ্মিনস কাস্ট এক্সেপ্ট আনটাচেবল, অর্থাৎ আনটাচেবল বাদে যে নন ব্রাহ্মিনস কাস্ট রয়েছে, যারা পিজেন্ট হতে পারে, অন্যান্য কাস্ট রয়েছে, তারা কিন্তু খুব সহজেই মডার্ন এডুকেশন গ্রহণ করতে পারছে। তারা ব্রাহ্মণদের নিয়ম ফলো করে তারা তারা নিজেদের রিচুয়াল স্ট্যাটাসকে হাই করার চেষ্টা করছে, ফলো করছে। ক্লিয়ার? কিন্তু আনটাচেবল এটা পারতো না। মানুষ এটা বললো যে আনটাচেবলরা যদি সমস্ত যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো যদি ফুলফিল করে, তাহলে আনটাচেবলরা কি ডোমিনেন্ট কাস্ট হয়ে পারবে? সিনেমা যেখানে দেখাচ্ছেন যে আনটাচেবলের ক্ষেত্রে কিন্তু এই মোবিলিটিটা দেখা যেত না। তিনি দেখাচ্ছেন যে রামপুরা গ্রামে আনটাচেবলরা তারা ছিলেন ল্যান্ডলেস লেবার, তাদের কোনো জমি ছিল না, অথবা তারা ওই প্রজাসত্ব ছিল, অথবা খুব ভ্যারি স্মল ল্যান্ড ওনার ছিল, খুব অল্প সংখ্যক তাদের ল্যান্ড ছিল। এবং এই সময় দেখেন 1980s যাদের এই আনটাচেবল যারা লিডার ছিল, তারাও রিয়েলাইজ করেন যে মডার্ন এডুকেশন ইম্পর্টেন্ট। তারা তাদের আনটাচেবলদের এডুকেশন গ্রহণ করার জন্য এনকারেজ করে। তারা বলে যে আনটাচেবলদের যে কাস্ট ওরিয়েন্টেড পেশা, সেগুলোকে গ্রহণ করার বিরোধিতা করার কথা বলে। যে মৃত্যুর পর যে মনে করো সৎকার্যের যে কাজ, যেগুলো আনটাচেবলদের কাজ বলে পরিগণিত, তারা বলছে সেগুলো তোমরা করো না, সেগুলোকে অ্যাভয়েড করার কথা বলছে, সেগুলোকে রিফিউজ করার কথা বলছে আনটাচেবলদের লিডার্সরা। কিন্তু এটার ফলে কিন্তু যারা পিজেন্ট লিডার রয়েছে, তারা কিন্তু ক্ষুব্ধ হলো এটার ফলে। এই যে আনটাচেবলরা তাদের পেশা গ্রহণ করছে না, আনটাচেবলরা মডার্ন এডুকেশন গ্রহণ করছে, এগুলোর ফলে কিন্তু পিজেন্ট যারা কাস্টের অর্থাৎ
কাস্ট হিন্দুসের যে অন্যান্য কাস্ট রয়েছে তারা কিন্তু তারা বিক্ষুব্ধ হলো, তারা তারা এদের এদের প্রতি ক্রোধান্বিত হলো। ইভেন কোথাও কোথাও এদের উপর কিন্তু অত্যাচারও শুরু হলো, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে যারা এগুলোকে মানছে না, যারা মডার্ন এডুকেশন গ্রহণ করতে চাইছে। অর্থাৎ সব তারা কথা কাস্ট হায়ারার্কি একদিকে যেমন একটা মোবিলিটিকে সুযোগ দিচ্ছে, একদিকে যেমন কাস্ট সেকুলার বিভিন্ন নন কাস্ট এলিমেন্টকে গ্রহণ করছে, অন্যদিকে আবার কিন্তু ডোমিনেন্ট কাস্ট কিন্তু কাস্টের যে ভ্যালুজ বা কাস্ট সিস্টেমকে কিন্তু ধরেও রাখছে। কাস্টের যে আমরা যে এলিমেন্টস গুলো পড়েছি, যে ফিচার, সেগুলো কিন্তু ধরেও রাখছে। আনটাচেবিলিটিদের কিন্তু মোবিলিটিকে এরা কিন্তু বাধা দিচ্ছে, এরা চাইছে সবসময় আনটাচেবলরা তাদের নিচে থাকুক। ক্লিয়ার? অর্থাৎ এরা সবসময় কিন্তু আনটাচেবল যে ইমানসিপেশন সেটাকে সবসময় কিন্তু অপোস্ট করতো পিজেনরা, যারা পিজেনরা বা যারা লোকালি ডোমিনেন্ট। এর ফলে আনটাচেবলরা কিন্তু প্রচন্ড তারা কিন্তু অফেন ফার্স্টেডেড দ্য লিডার্স অফ লোকাল ডোমিনেন্স কাস্টের ফলে। ইভেন যখন 1948 গভর্নমেন্ট, মাইসোর গভর্নমেন্ট আনটাচেবলদের জন্য বিভিন্ন টাকা বা বিভিন্ন স্কিমের বরাদ্দ করা হলো, তাদের জন্য ঘর বাড়ি দেওয়া হলো, তাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন টাকা পয়সা এলো, আনটাচেবলরা কিন্তু তারা তারা এটা কি বলবো যে অভিযোগ করছেন যে সেই টাকা কিন্তু তারা পায়নি, সেই টাকা কিন্তু টাকাটা এসেছে তো ডোমিনেন্ট কাস্টের হাত ধরেই। কারণ ওই ওই যে গভর্নমেন্টে বসে যে ডোমিনেন্ট কাস্টের লোকেরাই, তারা কিন্তু এই টাকাটা তাদের কাছে পৌঁছয়নি, বা পৌঁছলে খুব লিটল, খুব অল্প পরিমাণে টাকা এসেছে। তাদের ডেভেলপমেন্টকে, অর্থাৎ আনটাচেবলদের ডেভেলপমেন্টকে বাধা দিচ্ছে ডোমিনেন্ট কাস্টরা। তারা চাইছে না কোনোভাবে আনটাচেবলরা তারা মোবিলাইজড হোক, তারা উন্নত করুক। ঠিক আছে? এবং এই যে বললাম যে কাস্ট, একটা রামপুর গ্রামে শ্রীনিবাস বলছেন যখন একটা কাস্ট ডোমিনেন্স হতো, নিউমেরিক্যালি স্ট্রং যারা হতো, সেই কাস্টের মেম্বাররা কিন্তু একটা অ্যাসুরেন্স পেত যে তাদের কাস্টের মেম্বারদের কিন্তু অন্য কাস্টরা কোনো রকম অত্যাচার করতে পারবে না। তাদের নেতারা তাদেরকে এই অ্যাসুরেন্সটা দিত যে আমরা সংখ্যাধিক্য, আমাদের উপর কেউ কথা বলতে পারবে না, আমাদের উপর কেউ অত্যাচার করতে পারবে না, আমাদেরকে কেউ ইনসাল্ট করতে পারবে না, কোনো এক্সপ্লয়েট করতে পারবে না। ইভেন শ্রীনিবাস বলবেন যে এই 1950 এই সময় তিনি কেরে নামক একটা গ্রামে ভিজিট করেছিলেন, সেখানে তিনি দেখছেন যে সেই গ্রামে ইভেন্স ব্রাহ্মিনস যে ইনসিকিউর ছিল, যে ডোমিনেন্ট কাস্ট এতটাই এতটাই প্রভাবশালী ছিল, এতটাই ইনফ্লুয়েন্সিয়াল ছিল, ব্রাহ্মিনসরা কাস্ট হায়ারার্কিতে আপার, সব থেকে আপার পজিশন হোল্ড করা সত্ত্বেও তারা কিন্তু ইনসিকিউর ছিল। ক্লিয়ার? কারণ ম্যাক্সিমামটাই কিন্তু, ম্যাক্সিমাম ডিসিশন বা পুরোটাই কিন্তু এই লোকাল ডোমিনেন্ট কাস্ট যারা তাদের দ্বারা পরিচালিত হতো, যেটা কিন্তু ব্রাহ্মিনসরা ছিল না। ডোমিনেন্ট কাস্ট ছিল পিজেন্ট যারা, তারা। এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে যারা নন ডোমিনেন্ট কাস্ট ছিল তাদের উপর এক্সপ্লয়টেশন করা হতো, তাদেরকে মারা হতো, ঘর বাড়ি জ্বালিয়ে দিতে হতো বিভিন্ন কোনো কারণে। এবার এখান থেকে এই যে ডোমিনেন্ট কাস্টের একটা আমরা জানলাম, এবার এই তোমার স্বাধীনতার পর এর সাথে কিন্তু একটা পলিটিক্যাল বিষয় জুড়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত পলিটিক্যাল বিষয়টা ছিল গ্রামের মধ্যে। এবার যখনই তোমার লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কনস্টিটিউশন তৈরি হয়েছে, পলিটিশিয়ানরা কিন্তু এবার আসছে, গ্রামে ভোট শুরু হচ্ছে, পঞ্চায়েত তৈরি হয়েছে, পঞ্চায়েত ভোট। এই ভোট ব্যাংকের জন্য কিন্তু তখন পলিটিশিয়ানরা এই ডোমিনেন্ট কাস্টদের ক্যাপচার করতো বা ডোমিনেন্ট কাস্টদের
কাস্টদেরকে বা ডমিনেন্ট কাস্টদের সান্নিধ্য লাভ করতো, তাদের কাছাকাছি থাকতো, কারণ তারা নিউমেরিক্যালি স্ট্রং ছিল। ডমিনেন্ট কাস্ট যারা, তারা কিন্তু একটা হিউজ ভোট ব্যাংক, ক্লিয়ার? অর্থাৎ অর্থাৎ পলিটিশিয়ানসরা ডমিনেন্ট কাস্টের যারা লিডার রয়েছে, তাদের যে প্যাট্রন রয়েছে, তাদের কাছে একটা ভোট ব্যাংকের জন্য অ্যাপ্রোচ করতো ভোটের জন্য, এবং এর বিনিময়ে যারা ডমিনেন্ট কাস্টের লিডার রয়েছে, প্যাট্রনস রয়েছে, তারা তারা আশা করতো যে তাদের ভোট ব্যাংকটা তাদেরকে দেবে, এর বিনিময়ে তার ডমিনেন্ট কাস্ট যারা ছিল তাদের তাদের নেতাদের বা তাদেরকে এরা বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেবে, বাসের লাইসেন্স, রাইস মিলের লাইসেন্স, ঠিক আছে, মেডিকেল টেকনোলজি কলেজের তাদের কাউকে ভর্তি করে দেওয়া, সে সেট আপের তোমার পারমিশন দেওয়া, এই সমস্ত গভর্নমেন্ট থেকে বিভিন্ন সুযোগ সুবিধা এরা, পলিটিক্যাল বিভিন্ন সুযোগ সুবিধা এরা পাইয়ে দেবে। ঠিক আছে? অর্থাৎ শ্রীনিবাস দেখাচ্ছেন, শ্রীনিবাস তার পরবর্তী আলোচনাতে বলেছেন যে এই যে মডার্নাইজেশন বা ওয়েস্টার্নাইজেশন, যে কাস্ট সিস্টেমকে যে আমরা মনে করছি তো উইকেন্ড করে দিচ্ছে, একদিকে উইকেন্ড করছে, একদিকে মানুষ নন কাস্ট এলিমেন্টকে গ্রহণ করছে, আর একদিকে আবার এই যে ভোট ব্যাংকের ফলে কিন্তু যে কাস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। একদিকে দেখাচ্ছে ভোটের জন্য, একদিকে দেখানো হচ্ছে ভোট সমস্ত কাস্টের মানুষ ভোট দিতে পারবে, কাস্ট ভোট সিস্টেম বা ডেমোক্রেসি একটা সেকুলার সিস্টেম। আবার আরেক দিকে দেখা যাচ্ছে ভোটের জন্য ইম্পর্টেন্স হয়ে যাচ্ছে কাস্ট, যে কোন এলাকায় কোন কাস্টের লোক বেশি, সেই কাস্টের লোকের উপর কিন্তু ভোট ডিপেন্ড করছে, ভোট ব্যাংক হয়ে যাচ্ছে কাস্ট বেসড, কাস্ট কাউন্সিল তৈরি হচ্ছে। ক্লিয়ার? এগুলো আমরা যাচ্ছি। হ্যাঁ, যে তাহলে একটা এই যে ভোট ব্যাংক বা যে পঞ্চায়েতের ফলে একটা পঞ্চায়েত অফিস বা একটা পঞ্চায়েত কাউন্সিল তৈরি হচ্ছে, যেটা তোমার জুডিশিয়াল সিস্টেমের দ্বারা রয়েছে, বা যেটা অফিসিয়াল আর কি গভর্নমেন্টের। এছাড়াও এটা ছাড়াও গ্রামের মধ্যে একটা একটা কাউন্সিল থাকছে, যেটা আনঅফিসিয়াল পঞ্চায়েত কাউন্সিল থাকছে। অফিসিয়াল পঞ্চায়েত কাউন্সিল রয়েছে যেটা তোমার গভর্নমেন্ট, যেটা অংশীদার গভর্নমেন্টের, তোমার গ্রামের ইলেক্টেড পার্সন সেখানে থাকছে, গভর্নমেন্টের লোকেরাও থাকছে। কিন্তু এটা ছাড়াও আরেকটা বিষয় গ্রামে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আনঅফিসিয়াল পঞ্চায়েত কাউন্সিল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আনঅফিসিয়াল পঞ্চায়েত কাউন্সিল যেটা, সেটা আবার দুটো বিষয়, দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে ভিলেজ কাউন্সিল, একটা ট্র্যাডিশনাল কাউন্সিল। ভিলেজ কাউন্সিল হচ্ছে সেকুলার কাউন্সিল, তারা সেকুলার বিষয় নিয়ে বিভিন্ন, যেমন ধরো গ্রামে হয়তো হলো যে যে এর পুকুরে মাছ চুরি করে নিয়েছে, এর ছাগলে ধরে নিয়ে চলে গেছে, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেকুলার এলিমেন্ট, নন কাস্ট এলিমেন্ট, এইগুলোর সমাধান করতো ভিলেজ কাউন্সিল। তখনকার দিনে কিন্তু যে গ্রামের যে বিভিন্ন ডিসপিউট বা সেটেলমেন্টের যে বিভিন্ন ডিসপিউট, সেটা কিন্তু এই আনঅফিসিয়াল কাউন্সিল সেগুলোকে সেটেলমেন্ট করতো। কোর্টে যেত না মানুষ, কোর্টে যাওয়াটাকে মানুষ পছন্দ করতো না, গ্রামের মানুষের ডোমিনেন্ট কাস্টের লোকেরা সেটাকে কিন্তু পছন্দ করতো না। যে গ্রামের কোনো সমস্যা হলে এখনো দেখা যায়, দেখবে গ্রামের পঞ্চায়েতের লোক বসে সেটাকে মীমাংসা করছে। তখনকার দিনে আরো বেশি স্ট্রং ছিল ব্যাপারটা, এবং পুরোটা আনঅফিসিয়ালি হতো। আনঅফিসিয়াল পঞ্চায়েত কাউন্সিলের দুটো ভাগ রয়েছে, একটা ট্র্যাডিশনাল কাউন্সিল আর একটা ভিলেজ কাউন্সিল। ভিলেজ কাউন্সিল বললাম যে এটা এটা বেসিক্যালি একটা, এটা সেকুলার বিষয়ের সাথে যুক্ত রয়েছে। যেমন ধরো এ বলছে যে এক লোক অভিযোগ করলো যে আমার জমির ধান কালকে কেটে নিয়ে চলে গেছে, এ বললো যে আমার পুকুরের মাছ কে চুরি করে নিয়েছে, বা এই ছেলেটা বা এই লোকটা আমার পুকুরের মাছ চুরি করে নিয়েছে। এগুলো ভিলেজ কাউন্সিল হতো, ভিলেজ কাউন্সিল এগুলোকে মীমাংসা করতো, এই বিষয়গুলো দেখাশোনা করতো ভিলেজ কাউন্সিল। কাস্ট কাউন্সিল দেখাশোনা করতো কাস্ট রিলেটেড বিষয়। যেমন ধরো বলা হলো যে যে গ্রামের অমুক ব্যক্তিটি, অমুক আনটাচেবল ব্যক্তি, সে কোনো ব্রাহ্মণদের টাচ করে দিয়েছে, স্পর্শ করেছে, তার ছায়া ক্রস করে গেছে, বা বললো যে এই লোকটা ইন্টারকাস্ট ম্যারেজ করেছে, এর কি শাস্তি হওয়া প্রয়োজন। তখনকার দিনে ব্যাপারগুলো তো মানে প্রচলিত ছিল না, বা এগুলো স্বীকৃত ছিল না সোসাইটিতে, ল থাকলেও এই কাস্ট ওরিয়েন্টেড বা ইন্টারকাস্ট যে কনফ্লিক্ট দেখা যেত, এইগুলোকে মীমাংসা করতো, এই বিষয়গুলোকে নিয়ে ডিল করতে হবে কাস্ট কাউন্সিল। ঠিক আছে? অর্থাৎ কাস্ট কাউন্সিল ইউজুয়ালি
ওভার ডিসপিউট অ্যামং দ্য মেম্বার্স অফ সিঙ্গেল কাস্ট, একটা নির্দিষ্ট কাস্টের কিছু মানুষেরা থেকে এটা কাস্ট কাউন্সিলিং গঠে উঠতো। বেসিক্যালি যারা ডোমিনেন্ট কাস্ট তাদের মেম্বাররা থাকতো ওখানে, তাদের লোকেরা। এটা দ্য অফিসিয়াল প্যাট্রন না ফ্রম দ্য আনঅফিসিয়াল? কনসার্ন কাস্ট, এটা আনঅফিসিয়াল পুরোটাই, এটার গভর্নমেন্টের সাথে কোনো বিষয় নেই। আনঅফিসিয়াল পঞ্চায়েত কাউন্সিলকে দুটো ভাগে ভাগ করে, একটা ভিলেজ কাউন্সিল, একটা কাস্ট কাউন্সিল। এবং সেখানে যে মানে ডিসিশন নিচ্ছে সে হচ্ছে তোমার ডোমিনেন্ট কাস্টের যে প্যাটার্ন ছিলেন তিনি, হেডম্যান যারা ছিলেন। এবং যেটা আমরা প্রথমেই পড়ি যে কাস্ট, যদি একটা কাস্ট ডিসিসিভলি ডোমিনেন্ট হচ্ছে তার ডোমিনেন্সটা সর্বত্রই সরছে, গ্রামের প্রত্যেকটা ক্ষেত্রকে ইনফ্লুয়েন্স করছে। সে আপার কাস্ট হলেও সেটাকে কিন্তু সে ইনফ্লুয়েন্স করে। এবং ইভেন তারা বলছেন যে ইভেন গ্রামের যে ব্রাহ্মণ ছিল তারাও কিন্তু এই ডোমিনেন্ট কাস্টের যে 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 ডোমিনেন্ট কাস্টের যে কন্ট্রোল ছিল সে কন্ট্রোল থেকে তারা মুক্ত ছিল না। অর্থাৎ ব্রাহ্মণদেরও কিন্তু ডোমিনেন্ট কাস্টে একটা কন্ট্রোল করতো। কিন্তু এবং শ্রীনিবাস দেখাচ্ছেন যে ওই গ্রামে যারা মুসলিম ছিল তারাও কিন্তু কোন রকম তাদের কোনো সমস্যা দেখা গেলে, কোন রকম বিবাদ দেখা গেলে তারা কিন্তু পিজেন্টদের কাছে আসতো এবং কাস্ট কাউন্সিল এবং পিজেন্টদের কাছে এসে তারা সেটাকে মীমাংসা করতো। ডোমিনেন্ট কাস্টের সহায়তা তারা সেটা মীমাংসা করতো। ক্লিয়ার? এবং শ্রীনিবাস বলছেন যে দ্য আনটাচেবল ওয়ে দ্য অনলি কাস্ট টু মেক অ্যান এফোর্ট টু সেটেল দেয়ার ডিসপিউট অ্যামং দেমসেলভ। বাকি সমস্ত কাস্টের ডিসপিউটস, বাকি সমস্ত ইভেন মুসলিমদের ডিসপিউট কিন্তু মীমাংসা করা হতো কাদের মধ্য দিয়ে? ডোমিনেন্ট কাস্টের মধ্য দিয়ে। ভিলেজ কাউন্সিলে এসে, কাস্ট কাউন্সিলিং এসে, কাস্ট কাউন্সিলে এসে ইন্টারকাস্ট যদি কনফ্লিক্ট দেখা যেত কাস্ট কাউন্সিল সেটার মীমাংসা করতো। কিন্তু আনটাচেবলদের কোন রকম ডিসপিউট দেখা দিলে, আনটাচেবলদের মধ্যে কোনো ডিসপিউট দেখা দিলে সেটা কিন্তু কাস্ট কাউন্সিলে আসতো না, সেটা আনটাচেবলরা নিজেরাই মীমাংসা করতো। এর একটা কারণ হতে পারে যে তাদের আনটাচেবলদের মধ্যে একটা সেলফ অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, বা তারা মনে করতো যে হায়ার কাস্টটা তাদের এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেবে না। যদি হ্যাঁ, এবং যদি বিতর্কটা আনটাচেবলদের মধ্যে হতো, দুটো আনটাচেবলের মধ্যে ঝগড়া হচ্ছে জমি নিয়ে, তখন সেটা কিন্তু কাস্ট কাউন্সিলে যাবে না, কারণ তারা আনটাচেবল। তাদের নিজের সমস্যা নিজেদের যে লিডার আছে, লোকাল লিডার, তারাই মীমাংসা করবে, ডোমিনেন্ট কাস্ট কিন্তু আসবে না। ক্লিয়ার? কারণ আনটাচেবলটা মনে করতো ডোমিনেন্ট কাস্ট তাদের এই সমস্যাকে প্রাধান্য দেবে না। কিন্তু যখনই ডিসপিউটটা আনটাচেবল এন্ড হাই কাস্টের মতো হতো, আনটাচেবল এবং নন আনটাচেবল যারা রয়েছে বা হায়ার কাস্ট যারা রয়েছে তাদের মধ্যে হতো, তখন কিন্তু পিজেনরা সেটেলমেন্টের জন্য আসতো, তখন কিন্তু ডোমিনেন্ট কাস্টটা আসতো। ক্লিয়ার? এবং সেখানে একটা টেন্ডেন্সি দেখা যেত সমস্ত বিবাদ বা সমস্ত ডিসপিউটস বেসিক্যালি উইদিন ভিলেজে সেটেলমেন্ট করা হতো, গ্রামের মধ্যে সেটা সমাধান বের করা হতো। কারণ মনে করা হতো যে যে গ্রামের লোকেরা, যে গ্রামের যে মেম্বাররা রয়েছে তারা সিম্প্যাথেটিকলি ব্যাপারটা দেখবে, তারা দেখে সিম্প্যাথির সাহায্যে বিষয়টাকে মীমাংসা করবে। আউটসাইডার তুলনায় যদি আমরা গ্রামের বাইরে বিষয়টা নিয়ে যাই, যদি কোর্টে নিয়ে যাই, কোর্ট যতটা না ইনভলভমেন্ট হবে, কোর্ট যতটা না বিষয়টা সিম্প্যাথির সাথে দেখবে, তার সাথে অনেক সিম্প্যাথির সাথে দেখবে গ্রামের লোকেরা। তাই তারা যে কোনো ডিসপিউট দেখা দিলে, যে কোনো বিবাদ দেখা দিলে গ্রামের মধ্যেই তারা মীমাংসা করতো কাস্ট কাউন্সিলের মধ্য দিয়ে। ইন্টারকাস্ট কোনো বিষয় দেখা দিলে বা এরকম কোনো বিষয় দেখা দিলে ভিলেজ কাউন্সিলের মধ্য দিয়ে তারা কোর্ট বা গ্রামের বাইরে বিষয়টা নিয়ে যেত না। ক্লিয়ার? এবং লোকাল যারা এল্ডার্স রয়েছে, আইদার দে হ্যাভ ডিরেক্ট পাওয়ার ওভার দ্য ডিসপিউটস দেমসেলফ টু হ্যাভ ইনফ্লুয়েন্স দোজ হু হ্যাভ সাচ পাওয়ার। অর্থাৎ যারা লোকাল লিডার রয়েছে বা যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের সে ক্ষমতাটা দেয়া হতো, তাদের সে পাওয়ারটা ছিল, তারা এই ডিসপিউট গুলো সমাধান করতো। ক্লিয়ার? এবং সেখানে তো কিছু কিছু মানুষ থাকতো যারা চাইতো, কেউ কেউ মনে করতো না যে গ্রামের মানুষেরা বিতর্কটা যে নিউট্রালি দেখছে না,
কিছু কিছু মানুষ চাইতো যে তারা এই এই ডিসপিউটস গুলোকে বা বিভেদগুলোকে গ্রামের বাইরে নিয়ে যেতে, অফিসিয়ালি ভাবে সেটাকে মীমাংসা করতো, কোর্টের মাধ্যমে সেটাকে মীমাংসা করতো। গ্রামের মানুষরা কিন্তু এই বিষয়টাকে ভালো চোখে দেখতো না, ঠিক আছে? ইভেন তাদেরকে ইনফ্লুয়েন্স করা হতো যাতে তারা বিষয়টা গ্রামের মধ্যেই মিটিয়ে নেয়, ঠিক আছে? এবং তাহলে বোঝা গেল যে এই যে গ্রামের যে বিভিন্ন ডিসপিউট দেখাচ্ছে, বিতর্ক দেখা যাচ্ছে, সেটা ভিলেজ কাউন্সিল এবং কাস্ট কাউন্সিলের মধ্যে মিটিয়ে নেওয়া হতো। এবং ভিলেজ কাউন্সিলিং ছিল সব থেকে লোয়েস্ট ইউনিট অফ সেটেলমেন্ট অফ ডিসপিউট, যে বিতর্কগুলো সমাধানের সব থেকে নিচের ইউনিট ছিল ভিলেজ কাউন্সিল, তার উপরে ছিল কাস্ট কাউন্সিল। কাস্ট ইন্টারকাস্ট বা কাস্ট বেসড ডিসপিউট গুলো মীমাংসা করতো, ভিজিলেন্স কাউন্সিল মীমাংসা করতো যেগুলোর সাথে নন কাস্ট এলিমেন্ট জুড়ে রয়েছে। এবং এবং এই পিজেন্টসরা এই ডিসপিউটস বা এই যে কাস্ট কাউন্সিলে যে 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 ডিসপিউটস গুলো সেটেলমেন্ট করা হচ্ছে, এখানে কিন্তু ইম্পর্টেন্স ভূমিকা পালন করতো পিজেন্টসরা অ্যাজ এ ডমিনেন্ট কাস্ট। এবং পাশাপাশি গ্রামের মনে তারা কিন্তু একটা ইম্পর্টেন্স ভূমিকা পালন করত। এবং এবং এই এই ডমিনেন্ট কাস্টার তারা কিন্তু এই ডিসপিউট সেটেলমেন্টের মধ্য দিয়ে তাদের কিন্তু রেপুটেশন আরো বৃদ্ধি হতো, রেপুটেশন আরো হোল্ড করতো, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে যে কিভাবে যে একটা লোকাল একটা রুরাল স্ট্রাকচারকে বোঝার জন্য ডমিনেন্ট কাস্ট কিভাবে ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, যে ডমিনেন্ট কাস্ট কিভাবে একটা গ্রামের সর্বক্ষেত্রে সমস্ত দিককে ইনফ্লুয়েন্স করছে, প্রভাবিত করছে বা কন্ট্রোল থাকে। যে যেখানে আমরা দেখছি যে একটা কাস্ট সে যদি সমস্ত পয়েন্ট না থাকলেও যদি ম্যাক্সিমাম পয়েন্ট হোল্ড করে, সে কিন্তু ডিসিসিভলি ডমিনেন্ট কাস্ট হয়ে উঠছে। এবং যে ডমিনেন্ট কাস্ট হবে, যে রামপুরা গ্রামে পিজেন্টরা ডমিনেন্ট কাস্ট, তারা নিউমেরিক্যালি স্ট্রং, তারা এডুকেটেড রয়েছে, তারা পলিটিক্যাল পাওয়ার রয়েছে, ইকোনমিক পাওয়ার রয়েছে, এবং ডমিনেন্ট কাস্ট হওয়ার দরুন তারা কিন্তু ব্রাহ্মিনসদেরও কমান্ড করে, ব্রাহ্মিনসদেরও কিন্তু কন্ট্রোল করে। এখানে কিন্তু ডমিনেন্ট কাস্টের সাথে একটা সেকুলার কনসেপ্ট জুড়ে যাচ্ছে, ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? স্যার এই প্রক্রিয়াটাকে তাহলে সম্পূর্ণভাবে সচল বলা যাবে না, কারণ যেহেতু আনটাচেবলসদেরকে প্রথমে একটা বাধা দেওয়া হচ্ছে ডমিনেন্ট কাস্ট হতে, মানে সচল না অচল সেই বিষয়টা নয়, হ্যাঁ, বিষয়টা সেটা নয়। মানে শ্রীনিবাস গ্রামে যেটা অবজার্ভ করেছেন যে ভিলেজ স্ট্রাকচারকে বোঝার জন্য, সেই কথা তিনি দেখিয়েছেন যে তখনকার দিনে কিভাবে যে ডমিনেন্ট কাস্টের কনসেপ্টটা ছিল সেটা কিভাবে ইনফ্লুয়েন্স করতো। সেটা একদিকে যেমন তিনি বলছেন যে এই কাস্টগুলোর মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে, যে এই কাস্টগুলো একদিকে যেমন সেকুলারিজমকে প্রমোট করছে, যে হায়ার এডুকেশন গ্রহণ করছে, তারা নন কাস্ট এলিমেন্টকে ইম্পর্টেন্স দিচ্ছে, আবার একদিকে তারা আনটাচেবলদের বাধা দিচ্ছে মোবিলিটিতে। অর্থাৎ একদিকে আমরা মনে করছি যে আস্তে আস্তে আমাদের ওয়েস্টার্নাইজেশন বিশেষ করে ওয়েস্টার্নাইজেশনের ফলে আমরা সেকুলার হয়ে উঠছি, বা ওয়েস্টার্নাইজেশন সেকুলারিজমকে প্রমোট করছে, কাস্টকে উইকেন করে দিচ্ছে। আবার উল্টো দিকে আমরা এটাও দেখছি কিন্তু ওয়েস্টার্নাইজেশনের ফলে কিন্তু কাস্ট আরো স্ট্রেনদেন হচ্ছে। যে পশ্চিমীকরণের ফলে ধরো এই যে লোক তোমার পশ্চিমীকরণের ফলে তোমার এই যে ডেমোক্রেসি আসছে, ডেমোক্রেসিতে রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে কাস্ট ইনইকুয়ালিটিকে দূর করার চেষ্টা করা হচ্ছে। আবার রিজার্ভেশন কিন্তু কাস্ট আইডেন্টিটি আরো স্ট্রং করছে, যে দেখা যাচ্ছে বাবা আইপিএস অফিসার ছেলে তাও রিজার্ভেশন ছাড়ছে না, তাদের মধ্যে একটা কাউন্সিল গঠে উঠছে ডিপ্রাইভড বলে, ঠিক আছে?